আসসালামু আলাইকুম। আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, দুনিয়া ইউনিভার্সিটি কলেজ। আমরা থার্ড সেমিস্টারের লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস কোর্সের থার্ড চ্যাপ্টারে ছিলাম। তো আজকে থার্ড চ্যাপ্টারের যে টপিকটা নিয়ে আলোচনা করব ফার্স্ট, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ক্যাভেট ইম্পটোর, অর্থাৎ ক্রেতা সাবধান নীতির সংজ্ঞা। লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস এর ফার্স্ট টপিক হচ্ছে define caveat emptor and exceptions in application to sale of goods. তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডিফাইন ক্যাভেট এম্পটর অ্যান্ড এক্সেপশনস ইন অ্যাপ্লিকেশন টু সেল অফ গুডস। ক্যাভেট এম্পটরটা হচ্ছে ক্রেতা সাবধান নীতি, অর্থাৎ নর্মালি আমরা কোনো প্রোডাক্ট যখন কিনতে যাই, মার্কেটে যখন যাই, তখন হচ্ছে নর্মালি এরকম হবে যে ক্রেতা যখন কোনো প্রোডাক্ট কিনবে তখন অবশ্যই হচ্ছে যেই প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টের গুণগত মান এবং যে প্রয়োজনে আসলে সেটা ক্রয় করা হচ্ছে সেই প্রয়োজনটা মেটাতে পারবে কিনা, এই সমস্ত বিষয়গুলো ক্রেতা খুব ভালোভাবে হচ্ছে সেটাকে দেখে বা সেটার গুণগত মান হচ্ছে নির্বাচন করে। যদি দুইটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট বেশি হচ্ছে আমার সুবিধা হবে বা আমার হচ্ছে প্রয়োজন মেটাতে সক্ষম হবে, তাহলে কিন্তু আমি সেই প্রোডাক্টটাই গ্রহণ করব। তো ক্যাভেট এম্পটর বা হচ্ছে ক্রেতা সাবধান নীতির মূল বিষয়টা হচ্ছে যে কোনো সেলার যখন কোনো প্রোডাক্ট সেল করবে এবং যখন সেই প্রোডাক্ট একজন হচ্ছে কিনতে যাবে, পারচেস করবে, তখন অবশ্যই সেই পণ্যের গুণগত মান এবং ক্রেতা যেই প্রয়োজনে প্রোডাক্টটা ক্রয় করবে সেই প্রয়োজন যদি সঠিকভাবে মেটাতে পারে বা তার হচ্ছে কাজ উপযোগী হয়, তো সেই গুণগত মানটা নির্বাচন করার জন্য একটা প্রোডাক্টের বিভিন্ন রকম হচ্ছে গুণগত বৈশিষ্ট্য সে পর্যালোচনা করে এবং সেই পর্যালোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য যেটা হয় সেটা সে ক্রয় করে। সাধারণ দৃষ্টিতে খেয়াল রাখবেন যে আমরা যখন মার্কেটে যাই, আমরা হচ্ছে সাধারণ ভোক্তা যারা মার্কেটে যাই, তারা কিন্তু যাচাই বাছাই করি এরকম যে একই প্রোডাক্ট আমরা হচ্ছে কয়েকটা দোকানে বা হচ্ছে পাশাপাশি কতগুলো দোকানে কিন্তু আমরা একই প্রোডাক্ট বারবার হচ্ছে চেক করি যে হচ্ছে দাম আসলে ঠিক আছে কিনা বা হচ্ছে দাম কোথায় কম পাওয়া যাবে, কম মূল্যে সেই প্রোডাক্ট পাওয়া যাবে, বা হচ্ছে দেখা গেছে যে একই প্রোডাক্ট সুবিধাগতভাবে কোথায় পাওয়া যাবে। আমরা এই জন্য এক দোকান থেকে আরেক দোকান বারবার ঘুরি বা ঘুরে ঘুরে হচ্ছে সেটার একটা সাধারণ ধারণা নিজের হচ্ছে কাছে নেই এবং সেই ধারণার ভিত্তিতে আমরা লাস্ট পর্যায়ে যে ক্রয় করি। কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যখন ক্রেতা একটা প্রোডাক্ট কিনবে, সেটা হচ্ছে যে প্রোডাক্টটা কেনার সময় সে যাচাই করবে, ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের মূল্য যেটাই হোক, মূল্য যদি কমও হয়, এক দোকান থেকে আরেক দোকানে কম হয়, সেটা যখন সে ক্রয় করবে তখন তাকে অবশ্যই দেখতে হবে যে সেটার গুণগত মান ঠিক আছে কিনা। অর্থাৎ যদি ভোগ্যপণ্য হয়
তাহলে সেই ভোগ্য পণ্য বা হচ্ছে খাদ্যদ্রব্য জাতীয় যেগুলো পণ্য আছে সেগুলো যদি ক্রয় করা হয় তখন কিন্তু দেখতে হবে সেটা হচ্ছে তার হচ্ছে কোনো বিষাক্ত কেমিক্যাল দেওয়া আছে কিনা, বা হচ্ছে সেই প্রোডাক্টের হচ্ছে পচনশীলতা কতদিন পর্যন্ত, বা সেই খাদ্য জাতীয় প্রোডাক্টের ডেট দেওয়া আছে কিনা, এই সমস্ত সেটা মানে গ্রহণ করার খাদ্য হিসেবে গ্রহণ করার যোগ্য কিনা। ইভেন খাদ্যদ্রব্য বা হচ্ছে ভোগ্য পণ্যের মধ্যে অন্যান্য ভোগ্য যেসব পণ্য আছে, যেরকম কাপড়ের কথা বলতে পারি আমরা, হচ্ছে অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর কথা বলতে পারি, সেগুলোর গুণগত মান ঠিক আছে কিনা, ব্যবহারযোগ্য কিনা। ইভেন যদি কোনো উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য যে সমস্ত কাঁচামাল আছে সেগুলোও তো আমাদের ক্রয় করার প্রয়োজন পড়ে। কোনো কোম্পানি বা উৎপাদন সম্পন্ন কোনো হচ্ছে প্রতিষ্ঠানে যখন দরকার হয় তখন কিন্তু সেই প্রোডাক্টগুলোর গুণগত মানটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, কিন্তু তখন যদি সেটা আমি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করতে পারি, বা সেটা যদি ব্যবহার উপযোগী না হয়, তাহলে তো আমার হচ্ছে সেই প্রোডাক্ট কেনার হচ্ছে আমি যে লাভের জন্য ক্রয় করেছি সেই লাভটা তো হবেই না, বরং আরও লস হয়ে যাবে। তো কোনো ক্রেতা, যে কোনো ধরনের ক্রেতা, একেবারে হচ্ছে কম পর্যায় থেকে বৃহৎ আকার পর্যন্ত যে কোনো ধরনের ক্রেতার ক্যাবেট এমিটার বা ক্রেতা সাবধান নীতি হচ্ছে অবশ্যই মেনে চলতে হবে। তো এখানে মানে যদি ডেফিনেশন আকারে বলতে হয় যে হচ্ছে ডিফাইন ক্যাবেট এমিটার, তাহলে এখানে বলা যায় দ্য ম্যাক্সিম অফ ক্যাবেট এমিটার মিনস লেট দ্য বায়ার বি আওয়ার, অর্থাৎ ক্যাবেট এমিটার মিনস যে লেট দ্য বায়ার বি আওয়ার, অর্থাৎ ক্যাবেট এমিটারের ক্ষেত্রে মূল কথাটা হচ্ছে ক্রেতা তার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে কতটুকু সাবধানতা অবলম্বন করতেছে বা কতটুকু তার গুণগত মান যাচাই বাছাই করতেছে, সেটাকেই বলা হয়েছে। আর এখানে আরো একটা জিনিস ক্যাবেট এমিটারের সাথে ইনক্লুড করা আছে, অ্যান্ড দ্য এক্সেপশনস ইন অ্যাপ্লিকেশন টু সেল অফ গুডস, অর্থাৎ হচ্ছে যখন ক্রেতা কোনো প্রোডাক্ট ক্রয় করে, একটা প্রোডাক্ট সে ক্রয় করছে, সেলার সেখানে সেল করছে, এরকম ক্ষেত্রে দেখা যায় যে সেলার অবশ্যই তার প্রোডাক্ট সম্পর্কে ভালো বর্ণনা দিয়ে থাকে যে আমার প্রোডাক্ট এরকম, আমার প্রোডাক্ট ভালো হবে, কারণ সেল করতে গেলে তাকে এই কথাগুলো অবশ্যই বলতে হবে। কিন্তু যখন ক্রেতা বিষয়টা হচ্ছে বিবেচনা করে যখন প্রোডাক্টটা কিনে ফেলে, প্রোডাক্টটা ক্রয় করা হয়ে যায়, সে প্রোডাক্টটা তার হচ্ছে অধীনে নিয়ে আসে, বাসায় নিয়ে আসে বা প্রতিষ্ঠানে নিয়ে যায়, যখন নিয়ে যায় তখন যদি ওই প্রোডাক্টের কোনো খুঁত বের হয়, অর্থাৎ হচ্ছে ক্রয় করার পরবর্তী সময়ে যদি ওই প্রোডাক্টের কোনো খুঁত বের হয়, তাহলে কিন্তু নর্মালি ক্রেতা বিক্রেতার হচ্ছে বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারে না। কারণ লিগ্যাল অ্যাকশন নিতে না পারার কারণ হচ্ছে ক্রেতা এই কথাটাই তো, ক্রেতা যখন বলবে বিক্রেতাকে যে আপনার দেওয়া প্রোডাক্ট হচ্ছে তার গুণগত মান হারাইছে, বা আপনি যেটা বলে বিক্রি করছেন সেটা আমরা পাইনি, প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন নয়, যখন ক্রেতা বলবে তখন কিন্তু বিক্রেতা কি করবে যে আপনি তো বিষয়টা দেখে নিছেন, আপনি তো নিজেই যাচাই বাছাই করে নিছেন, সো আমার এখানে কিছু করার নেই, আমি এখানে কোনো দায় নিতে পারবো না। বিক্রেতা নর্মালি এই কথাটা বলবে, কারণ ওই দায় নিতে গেলে বিক্রেতার তো লস হবে। ওই প্রোডাক্ট কিনতে বিক্রেতার যেটুকু খরচ হয়েছে সে তো সেটা বিক্রি করে হচ্ছে তার প্রফিট সেখান থেকে আর্ন করছে, কিন্তু এখন যদি সে দায় নেয় তাহলে তার লস। সো সে বিক্রেতা ওই প্রোডাক্টের যে কোনো গুণগত মান যদি হারায় তার দায় নিবে না। তো এরকম ক্ষেত্রে দেখা যায় যে ক্রেতা হচ্ছে সেখান থেকে কোনো কিছু আদায় করতে পারে না, বা বিক্রেতার উপর কোনো দায় বর্তাতে পারে না। কিন্তু মানে সাধারণ দৃষ্টিতে যেটা দাঁড়ায়, কিন্তু দেখা যায় এখানে বলছে যে ডিফাইন ক্যাবিনেটার অ্যান্ড এক্সেপশনস অ্যাপ্লিকেশন অফ সেল অফ গুডস, নর্মালি হলো ক্রেতা বিক্রেতার উপর দায় বর্তাতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারে, যেটা কিনা আমাদের ল অনুযায়ী নির্ধারিত যে এই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে বিক্রেতাকে দায় নিতে হবে। তো ক্রেতা এখানে কিভাবে হলো দায় হলো বিক্রেতার উপর বর্তাতে পারবে সেই বিষয়গুলো এখানে বলছে। যে এখানে এরকম একটা বিষয় আছে যে এক্সেপশনসের যদি ওখানে বলি যে দ্য ডক্ট্রিন অফ ক্যাবেট এমিটার ইজ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এক্সেপশনস অ্যাপ্লিকেবল না
হচ্ছে where the seller is guilty or of fraud, অর্থাৎ সেলার যদি এখানে যদি হচ্ছে ক্রেতা কোনো কিছু ক্রয় করার পরে দেখে যে বিক্রেতা একজন ফ্রড, সে ফ্রড করে জিনিসটা বিক্রি করছে, এরকম ক্ষেত্রে কিন্তু ক্রেতা লিগ্যাল অ্যাকশন নিতে পারে, তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তারপর বলছে যে the doctrine of capital is not applicable where there is a sale of goods by description, there is an implied condition that goods are fit for sale. আচ্ছা, এখানে বলছে যে কন্ডিশন দেওয়া থাকতে পারে যে হচ্ছে যদি শর্ত সাপেক্ষে বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে। এছাড়াও এখানে বলছে যে the doctrine of capital is not applicable where the buyer relies upon the skill and judgment of the seller, অর্থাৎ হচ্ছে যদি হচ্ছে ক্রেতা যিনি ক্রয় করবেন তিনি যদি দেখেন যে হচ্ছে আফটার বাই মানে ক্রয় করার পরে যদি দেখেন যে তার স্কিল এবং হচ্ছে জাজমেন্ট করতে পারে, তার দক্ষতা নিয়ে জাজমেন্ট করতে পারে, হচ্ছে তার উপর বর্তায়, তাহলে সে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা এক্সেপশনস এখানে উল্লেখ করা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে ক্রেতা সাবধান নীতির ল অনুযায়ী, আইন অনুযায়ী কোন কোন ক্ষেত্রে একজন বিক্রেতার উপর হচ্ছে লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে বা রুল অনুযায়ী তাকে দায়বদ্ধতা স্বীকার করতে হতে পারে। এরপর বলছে যে আচ্ছা, আমরা নেক্সট একটা কোশ্চেনে যাব। When does property pass So when does property pass from the seller to the buyer, অর্থাৎ কখন একজন হচ্ছে সেলারের কাছ থেকে প্রোডাক্ট বায়ারের কাছে পাস হবে। অবশ্যই হচ্ছে যখন পণ্য ক্রয় করা হয়, যে কোনো ধরনের পণ্য ক্রয় করা হয়, সেলারের কাছ থেকে তার মালিকানা অর্থের বিনিময়ে হচ্ছে একজন হচ্ছে বায়ারের কাছে চলে যায়। এখানে ল অনুযায়ী আমাদের হচ্ছে দ্য সেল অফ গুড অ্যাক্ট 1913 যে দ্য সেল অফ গুড অ্যাক্ট 1913 অনুযায়ী কোন কোন ক্ষেত্রে হচ্ছে একজন সেলার তার হচ্ছে বায়ারের কাছে প্রোডাক্ট দিতে বাধ্য থাকবে বা প্রোডাক্ট পাস হবে। তো এখানে কয়েকটা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, যেরকম গুডস মাস্ট বি সার্টেন, অর্থাৎ বায়ার যখন হচ্ছে প্রোডাক্ট বাই করে, নির্দিষ্ট একটা পণ্য বা নির্দিষ্ট সংখ্যক পণ্য হচ্ছে বাই করার মাধ্যমে হচ্ছে সে তার মালিকানা অধিকার করে এবং সেই প্রোডাক্টের মালিকানা পায়। তো সেই প্রোডাক্টটা অবশ্যই সার্টেইন হতে হবে, নিশ্চিত হতে হবে। কোনো হচ্ছে যদি এরকম থাকে যে প্রোডাক্ট কোন ধরনের প্রোডাক্ট বা কোন প্রোডাক্ট, এরকম যদি কোনো অনিশ্চয়তা থাকে, কত সংখ্যক প্রোডাক্ট কোনো অনিশ্চয়তা দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই
সেই প্রোডাক্ট পাস করা সম্ভব হবে না এবং সেটা ইলিগাল হবে। এরপর আছে দ্য ইন্টেনশন অফ দ্য পার্টিস। দ্য ইন্টেনশন অফ দ্য পার্টিস, দুই পক্ষের উদ্দেশ্য, অর্থাৎ যে উদ্দেশ্যে প্রোডাক্ট বাইয়ার হচ্ছে বাই করলো, সেলার সেই উদ্দেশ্যে হচ্ছে যাচাই বাছাই করার মাধ্যমে যেই প্রোডাক্টটা নির্ধারণ হয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্যে এটা বাই করা হয়েছে সেই উদ্দেশ্যে আসলে পক্ষসমূহের উদ্দেশ্য যখন সম্পূর্ণ হবে, উদ্দেশ্য যখন সম্পূর্ণভাবে বোঝা যাবে, তখন হচ্ছে অর্থাৎ উদ্দেশ্যটা অ্যাপিয়ার হবে, তখন হচ্ছে প্রোডাক্ট পাস হতে পারবে। তারপরে আছে স্পেসিফিক গুড। সার্টেইনের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে সার্টেইন পণ্য অবশ্যই স্পেসিফিক গুডস হবে। এখানে বলছে যে হোয়ার দেয়ার ইজ অ্যান আনকন্ডিশনাল কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ স্পেসিফিক গুডস ইন এ ডেলিভারেবল স্টেট, দ্য প্রপার্টি ইন দ্য গুডস পাসেস টু দ্য বায়ার। অর্থাৎ স্পেসিফিক গুডস এখানে ডেলিভার করতে পারবে। তারপর ডেলিভারেবল স্টেট, অবশ্যই অর্পণযোগ্য যে সমস্ত প্রোডাক্ট বাই বা সেলের অধীনে কার্যক্রম সম্পন্ন করার মতন এরকম প্রোডাক্ট অবশ্যই সেল করতে হবে। আরও কিছু পণ্য আছে, আমি এখানে ইনক্লুড করে দিই। When goods are to be measured, এই ধরনের হচ্ছে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে কখন একজন বায়ারের কাছে সেলার প্রোডাক্ট পাস করবে। যখন দুইটা পক্ষের উদ্দেশ্য সম্পন্ন হবে, তাদের মধ্যে অ্যাপ্রুভাল আসবে, স্পেসিফিক গুডস হচ্ছে যখন নির্ধারিত হবে, তারপর হচ্ছে আনকন্ডিশনাল অ্যাপ্রোপ্রিয়েশন থাকবে, এগুলো সব হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে যখন একটা প্রোডাক্ট পাস করবে আর কি সেলার বায়ার কাছে, তখন এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। প্রোডাক্ট যেহেতু আমাদের দ্য সেল অফ গুড অ্যাক্ট অনুযায়ী হচ্ছে আমাদের গুডস যেগুলো ক্রয় বিক্রয় হবে, সেগুলোর কিভাবে ক্রয় বিক্রয় হবে সেটা অবশ্যই নির্ধারিত হবে 1930 সালের অ্যাক্ট অনুযায়ী। তো এখানে বলছে একটা কোয়েশ্চেন যে ডেলিভারি অর্থাৎ ডেফিনেশন অফ ডেলিভারি অ্যান্ড দ্য রুলস রিগার্ডিং ডেলিভারি, অর্থাৎ প্রোডাক্ট যখন ক্রয় করা হবে, ক্রয়ের পরে
যে ক্রয় করে তার পর্যন্ত হচ্ছে যে প্রোডাক্ট পৌঁছানোর জন্য হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস 1930 সালের সেল অফ গুড অ্যাক্ট অনুযায়ী দেওয়া আছে। এখানে কোশ্চেন এরকম হবে, ডিফাইন ডেলিভারি and the rules regarding delivery. Define delivery and the rules regarding delivery. অর্থাৎ ডেলিভারি কথাটা শুনলে নর্মালি বোঝা যাচ্ছে যে ডেলিভারি হচ্ছে প্রোডাক্ট অবশ্যই ক্রয় করার পরে সঠিকভাবে আর্থিক মূল্যে ক্রয় করার পরে হচ্ছে সেলারের কাছ থেকে যে বিক্রেতা আর কি তার কাছ থেকে হচ্ছে বাইয়ারের কাছে যাবে। তো এখানে এরকম বলছে যে it is the duty of the seller to deliver the goods and of the buyer to accept and pay for them. In accordance with the terms of contract of sale, it is the duty of the seller to deliver the goods and of the buyer to accept and pay for them. অর্থাৎ বায়ার যখন প্রোডাক্টের মূল্য হচ্ছে পে করে তখন কিন্তু সেলার সেই প্রোডাক্ট বায়ারের কাছে দিতে বাধ্য থাকে। তো এক্ষেত্রে হচ্ছে যখন সংজ্ঞা আকারে দেওয়া হবে যে ডেলিভারি মিনস ভলান্টারি ট্রান্সফার অফ পজেশনস ফ্রম ওয়ান পার্সন টু আনাদার, অর্থাৎ সেলারের কাছ থেকে বায়ারের কাছে প্রোডাক্ট পৌঁছানোটাই হচ্ছে পজেশন চেঞ্জ অ্যান্ড ইট ইজ কল দ্য ডেলিভারি। অ্যান্ড দ্যার সাম রুলস রিগার্ডিং ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি করার সময় কোন কোন রুলস মেনটেন করতে হবে সেগুলো বলছে। আমি একটু রুলসগুলো এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। প্রথমত possession of buyer, effect of the delivery, application of delivery, place of delivery, time of delivery,